নমস্কার। আজকে আমরা জানব WBSLST এক্সামের সিলেবাসের মধ্যে 4 নম্বর পয়েন্ট থেকে একটি টপিক। এই যে 4 নম্বর পয়েন্ট, তার প্রথম টপিকটা হচ্ছে নাদ। বোঝা গেল? নাদ সমস্ত পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। নাদটা না বুঝলে কিন্তু এই যে 3 নম্বর টপিক দেওয়া আছে শ্রুতি, এটা বোঝা যাবে না। আবার শ্রুতি না বুঝলে স্বর বোঝা যাবে না, আবার স্বর না বুঝলে মূর্ছনা বোঝা যাবে না। তো একে অপরের সাথে সম্পর্কিত এগুলো। তাই এই যে নাদ টপিকটি আজকে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই সিলেবাসের 1 বাই 1 এক একটি করে টপিক করার চেষ্টা করব এবং যাতে করে তাড়াতাড়ি করে আমরা সিলেবাসটাকে কভার করতে পারি সেটাও চেষ্টা করব। দেখি কতদূর কি করা যায়। সবাই তোমরা সাথে থেকো। তবে এই নাদ টপিকটি খুবই গুরুত্বপূর্ণ, নাদটি বোঝা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আজকে আমরা নাদ সম্পর্কে একটু বুঝে নিই। দেখো, আমি যদি নাদ শব্দটা লিখি, তাহলে নাদ হচ্ছে অ্যাকচুয়ালি একটি ধ্বনি। নাদ কি? নাদ হচ্ছে ধ্বনি। এটা কেমন ধ্বনি? না সূক্ষ্ম ধ্বনি। দেখো, সূক্ষ্ম ধ্বনি, ঠিক আছে? এটা সূক্ষ্ম ধ্বনি। তাহলে নাদ হচ্ছে ধ্বনি, এটা হচ্ছে সূক্ষ্ম ধ্বনি। এবারে তোমরা জানবে যেখানে ধ্বনি ব্যাপারটি আসবে, তাহলে ধ্বনির সাথে ধ্বনিটা আসে কোথার থেকে? ধ্বনি কম্পনের ফলে আসবে, তাই না? কম্পনের ফলে আসবে। আবার কম্পন কিভাবে আসবে? আঘাত, দুটি বস্তুর আঘাত অথবা ঘর্ষণ অথবা বায়ু দ্বারা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখো, আমাদের নাদ হচ্ছে কি না, নাদ হচ্ছে আমাদের ধ্বনি। নাদটি কি? নাদ হচ্ছে ধ্বনি। কেমন ধ্বনি? সূক্ষ্ম ধ্বনি। অর্থাৎ নাদের কথার অর্থ হচ্ছে, নাদ শব্দটির অর্থ হচ্ছে সূক্ষ্ম ধ্বনি, আমরা যদি নর্মাল ভাষায় বুঝি। আবার ধ্বনি আমাদের কিভাবে উৎপন্ন হয়, এটা তো প্রত্যেকে আমাদের জানার ব্যাপার। কম্পনের দ্বারা উৎপন্ন হয়, তাই না? আবার কম্পন কিভাবে উৎপন্ন হবে? কম্পন উৎপন্ন হবে আমাদের আঘাত, ঘর্ষণ বা বায়ু দ্বারা। এবারে এটাকে যদি আমরা উল্টো এদিক থেকে আমরা ভাবি, এদিক থেকে ধরি, তাহলে দুটি বস্তুর আঘাত ঘর্ষণের দ্বারা কম্পন তৈরি হয়। সেই কম্পনের ফলে যে সূক্ষ্ম ধ্বনিটি তৈরি হয়, তাকে বলা হয় নাদ। বোঝা গেল? সূক্ষ্ম ধ্বনিটি উৎপন্ন হয়, তাকে বলা হয় নাদ। একদম সরল ভাষায় বুঝিয়ে দিলাম তোমাদেরকে। অর্থাৎ এদিক থেকে আমি যদি ভাবি, দুটো বস্তুর আঘাত ঘর্ষণ অথবা বায়ুর দ্বারা যে কম্পন তৈরি হয়, সেই কম্পন থেকে যে সূক্ষ্ম ধ্বনি, সে দেখো, কম্পন তৈরি হলে ধ্বনি তো সবসময় ছোট তৈরি হবে না। অর্থাৎ দেখো, কম্পন হলো, কম্পন থেকে আমরা বড় ধ্বনি পাবো, তাই না? কোনো জায়গায় যখন আঘাত করি তখন প্রথম একটা বড় ধ্বনি আসে, আমরা পাই। তো এইভাবে একটা ধরে নাও, আমি যদি চিত্র আকারে দেখাই এখানে, তাহলে একটা বড় ধ্বনি পেলাম। ওকে, এই ধ্বনিটা যখন মানে আঘাত করার সঙ্গে সঙ্গে যে বড় আওয়াজটি তৈরি হয়, দুম, ধরে নাও আমি তবলাতে আঘাত করলাম, দুম করে একটা আঘাত এলো। তো আমি চিত্র আকারে দেখালাম, সেই বড় ধ্বনিটি প্রথম যেটা আমরা শুনতে পেলাম সেটা হচ্ছে এত বড়। এবারে ধীরে ধীরে সে ধ্বনিটি তো কমবে, এরকম কমতে 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 আমরা একদম লাস্টে অল্প একটু শুনতে পাবো। এই যে অল্প একটু শুনতে পাচ্ছি, যে ছোট ধ্বনিটি, এই যে ছোট ধ্বনিটি, এটিকেই বলা হয় নাদ।
বলা হোক এই ধ্বনিটা কেমন ধ্বনি? সূক্ষ্ম ধ্বনি, তাই না? সূক্ষ্ম ধ্বনি, বোঝা গেল? এই যে একদম বড় ধ্বনিটা থেকে, যেভাবে আমি তোমাদেরকে একদম বড় ধ্বনি থেকে ছোট্ট, একদম ছোট যেটা লাস্টে আমরা শুনতে পাব, সেটাই হচ্ছে নাদ। বোঝা গেল? কম্পনের ফলে আমাদের কিন্তু সূক্ষ্ম ধ্বনি তৈরি হবে না। কম্পনের ফলে প্রথমে কিন্তু আমাদের একটু বড় ধ্বনি তৈরি হবে, সেটা যখন কমতে 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 একদম ছোট্ট, মানে লাস্টে একটু মতন কানে শুনতে পাবো, সেইটাই হচ্ছে নাদ। এবারে এই কম্পন আমাদের বিভিন্ন বস্তু থেকে হতে পারে, তাই না? আমরা কম্পন যদি এমনি যদি ভাগ করি, বিভিন্ন আমাদের যন্ত্রাংশ থেকে, বাদ্যযন্ত্র থেকে, বিভিন্ন বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে, বাদ্যযন্ত্র থেকে, তাই না? বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে তৈরি হতে পারে এই কম্পনটা। আর এই বাদ্যযন্ত্রতে যখন আমরা আঘাত করব, তখন সেখান থেকে তৈরি হতে পারে। আবার এই কম্পনটি বিভিন্ন যন্ত্রাংশ থেকেও তৈরি হতে পারে, বিভিন্ন যন্ত্রাংশ থেকেও তৈরি হতে পারে। হ্যাঁ, কলকারখানা যন্ত্রাংশ, বিভিন্ন পার্ট থেকে, গাড়ি ঘোড়ার আওয়াজ থেকে, হ্যাঁ, যানবাহন থেকে, বিভিন্ন যানবাহন থেকেও তো তৈরি হতে পারে এই কম্পনটি। তো আমাদের সঙ্গীতে যে কম্পনটি ব্যবহার হয়, সেটা এই কম্পনটি আমরা যে কোনো সুরেলা ইনস্ট্রুমেন্ট থেকে তৈরি হওয়া সুরেলা ধ্বনি, তাই না? এটাকে আমরা, এই ধ্বনিটাকে আমরা কিন্তু ব্যবহার করি, হ্যাঁ। আর এটাকে আমরা ব্যবহার করি না। সঙ্গীতে কী করে ব্যবহার হবে? যন্ত্রাংশ থেকে। বোঝা গেল? তো চলো, নাদ। নাদ দুটি আমাদের বর্ণ থেকে তৈরি, একটি হচ্ছে ন, একটি হচ্ছে দ। ন এর অর্থ হচ্ছে প্রাণবায়ু, দ এর অর্থ হচ্ছে অগ্নি। ন কারো প্রাণবায়ু, দ কারো অগ্নি। নাদ যে দুটি বর্ণ দিয়ে তৈরি, নর অর্থ হচ্ছে প্রাণবায়ু, আর দর অর্থ হচ্ছে অগ্নি। দেখো, কথা হচ্ছে ন আর দ, অর্থাৎ প্রাণবায়ু, দেহের মধ্যে প্রাণবায়ু আর অগ্নির সংযোগে আমাদের কি তৈরি হচ্ছে? নাদ। বোঝা গেল? দেহের মধ্যে অগ্নিও আছে, প্রাণবায়ু আছে। তখনকার আয়ুর্বেদিক মানে একটি সমাধান এটা, এবং এইটাকেই প্রত্যেকেই গ্রহণ করেছেন। দেহের মধ্যে প্রাণবায়ু ও অগ্নির ফলে নাদের উৎপন্ন হয়। এবার একটু নাদের সংজ্ঞাটা আমরা জেনে নেব। দেখো, নাদের সংজ্ঞা বলছে, স্থির এবং নিয়মিত আন্দোলনের ফলে, স্থির এবং নিয়মিত আন্দোলনের ফলে উৎপন্ন সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম, সঙ্গীত উপযোগী মধুর ধ্বনিকে বলা হয় নাদ। বোঝা গেল ব্যাপারটা? এইখানে হয়তো বোঝা গেল না, আমি সব বুঝিয়ে দিচ্ছি, এক্ষুনি সব বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে বলতে চাইছে স্থির ও নিয়মিত আন্দোলন। এই ব্যাপারটা কি আমরা একটু বুঝবো। স্থির ও নিয়মিত আন্দোলন। দেখো, নাদ কাকে বলে আমাদের বলছে? নাদ কাকে বলে? ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে নাদ কাকে বলে। নাদ হচ্ছে, দেখো, আমি তখনই তোমাদেরকে বুঝিয়েছিলাম যে কম্পনের ফলে আমাদের ধ্বনি তৈরি হয়, তাই না? তো ওটা হলো না নাকি? চলো, এটা ডিগ্রি বানিয়ে ফেললাম। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে কম্পনের ফলে আমাদের কি হয়? নাদ। আমি যদি এখানে আঘাত করি, আঘাত, আমি যদি এখানে আমার হাতের দ্বারা আঘাত করি,
তাহলে আঘাতের ফলে কি তৈরি হয় বাবু? কম্পন। কম্পন, তাই না? এবারে এই কম্পনটাকে কিন্তু স্থির হতে হবে আর নিয়মিত হতে হবে। বুঝতে পেরেছ? স্থির, তোমরা জানো স্থির আর নিয়মিত। বোঝা গেল? অর্থাৎ আমি তোমাদেরকে কিছুদিন আগে বুঝিয়েছিলাম না, আবর্তন। কম্পন, কম্পন যখন একটা আবর্তন কমপ্লিট করবে এইভাবে, তো তাকে আমরা কি বলবো? আন্দোলন। আন্দোলন, দাঁড়া একটু বড় করে লিখতে হবে। কম্পন যখন একটা আবর্তন এইভাবে পূরণ করবে, এইভাবে, তাই না? কিছুদিন আগে যে ভিডিওটাতে আমি বলেছি, তাকে আমরা কি বলবো? আন্দোলন। আন্দোলন, বোঝা গেল? কম্পন যখন একটি আবর্তন আমাদের পূর্ণ করবে এইভাবে, তাহলে সেটাকে আমরা বলবো আন্দোলন। তো এখানে আমরা কম্পন বলতে পারি, আন্দোলনও বলতে পারি। ওকে, অর্থাৎ এখানকার কম্পনটাকে আমরা আন্দোলনই ধরব। তো এই যে আন্দোলনটা, এটা কি হতে হবে? স্থির আর নিয়মিত হতে হবে। অর্থাৎ তোমরা স্থির বলতে আমি কি বলছি? তবলাতে যখন আমি আঘাত করব, এখান থেকে যে ধ্বনিটা তৈরি হবে, এটা কিন্তু তোমরা দেখবে অনেকক্ষণ এভাবে শুনতে পাবে, অনেকক্ষণ শুনতে পাবে, তাই না? মানে এমন নয় যে আমি এখানে আঘাতটা করার পরে দুম দুম ধ্বনিটি শেষ হয়ে দুম, এরকম ধ্বনিটি শেষ হয়ে গেল, এইরকম কিন্তু নয়। এটা কিন্তু অনেকক্ষণ ধরে আমরা এইভাবে শুনতে পাবো। বোঝা গেল? এবারে এই যে আওয়াজ, এই যে আঘাতের ফলে আমাদের ধ্বনিটি বেরোচ্ছে, এই ধ্বনিটির থেকে কিন্তু আমরা আলোচনা করছি কোন ধ্বনিটার সম্পর্কে? সূক্ষ্ম ধ্বনি। এখান থেকে যে ধ্বনিটি বেরোবে, হ্যাঁ, এর সূক্ষ্ম ধ্বনি সম্পর্কে আমরা আলোচনা করছি। আঘাত করার মাত্রই কিন্তু বড় ধ্বনি বেরোবে। আমরা কিন্তু একদম অন্তিম যে ধ্বনিটা শুনতে পাবো, একদম লাস্ট পর্যন্ত। একটা দেখো না, তানপুরাতে যখন তারটা আমরা টানি, তখন তার জোয়ারিটা অনেকটা বেশি থাকে, এরকম থাকে। যেখানে একটা তারকে তোমরা টেনে দেখবে, প্র্যাকটিক্যালি করে দেখতে পারো। একদম যে লাস্টের যে ধ্বনিটি, তোমাদেরকে যে এখনই যে ব্যাপারটা বোঝালাম, কোন ধ্বনিটি আরো ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, যেমন এখানে আঘাত করার সঙ্গে সঙ্গে আমি যে ধ্বনিটি পাবো, আমি ধরো চিত্র আকার যে তোমাদেরকে দেখাই, যে আমি এই বড় ধ্বনিটি পেলাম। ওকে, আমি এই বড় ধ্বনিটি পেলাম। এখানে আঘাত করার মাত্রই আমি কোন ধ্বনিটি পেলাম? এই বড় ধ্বনিটি পেলাম। এখন এই বড় ধ্বনিটি যখন দেখো, প্রথমে দুম করে আওয়াজ এলো, ওকে, এবারে ধীরে 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 কমতে 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 একদম লাস্টে একটু মতন আমরা শুনতে পাবো। এই যে একটু মতন আমরা শুনতে পেয়েছি, এইটাকেই কিন্তু আমরা কি বলবো? নাদ। বোঝা গেল? এটাকে আমরা কি বলবো? নাদ। এই যে একটু মতন আমরা শুনতে পেলাম। এইবারে এখানে যে বলছে যে এই আন্দোলনটা যদি স্থির হয়, সরি এখানে স্পেলিংটা ভুল আছে, এই আন্দোলনটা যদি স্থির হয়, হ্যাঁ, আর নিয়মিত, অর্থাৎ আমার যে কম্পনটা তৈরি হলো এখানে আঘাত করার ফলে যে কম্পনটা তৈরি হলো, এটা কিন্তু স্থির হতে হবে। অর্থাৎ বাড়া কমা হলে কিন্তু হবে না, বাড়া কমা হলে হবে না। অর্থাৎ আমার যদি প্রতি সেকেন্ডে, এটা ধরো আমি এখানে 2 সেকেন্ড ভাগ করছি, ওকে, এখানে আমি ভাগ করলাম প্রথম সেকেন্ড, হ্যাঁ, ওটা দ্বিতীয় সেকেন্ড, এরকম তৃতীয় সেকেন্ড করলাম। ওকে, আমার প্রতি সেকেন্ডে যখন 240 বার আন্দোলন হয়, 240, তো তাকে আমরা কি বলি? সা, তাই তো? সেটা আমাদের ন্যাচারাল সা হবে। তো আমি ধরলাম এই সেকেন্ডে আমার আন্দোলনটা এইভাবে হলো। বোঝা গেল? এইভাবে। তো একটা সেকেন্ড হলো 240 বার আমরা শুনতে পেলাম, কিন্তু তার আগে আর হলো না, তার সামনে আর হলো না। বোঝা গেল ব্যাপারটা? 240 বার একটা সেকেন্ডে হলো, তো এটা
একটা সেকেন্ডে তো স্থির থাকলো, পরবর্তী সেকেন্ডেও যখন হবে তখন এখানেও 240 হতে হবে। 200, ওহো, তখন এখানেও 240 হতে হবে। আবার এখানেও যখন হবে তৃতীয় সেকেন্ডে, এখানেও 240, অর্থাৎ তখন আমাদের কিন্তু ধ্বনিটা কনস্ট্যান্ট, দেখো, স্থির হবে, তাই না? অর্থাৎ আমরা শুধুমাত্র সাকেই শুনতে পাবো। ব্যাপারটা বোঝাতে পারছি? ব্যাপারটা বোঝাতে পারলাম কি পারলাম না? নাকি আর একটা পেজে বোঝাবো? আর একটা পেজে তোমাদেরকে বোঝাচ্ছি, এই তানপুরা থেকেই বোঝাচ্ছি। দেখো, তানপুরা তারটা যখন আমরা এদিক থেকে এইভাবে আমরা টানছি, ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি তৈরি? কম্পন। আবার কম্পন যখন আমাদের আন্দোলনটি আবৃত্তিটি পূরণ করবে, ওটাকে আমরা বলবো আন্দোলন, একটা আবৃত্তি, ঠিক আছে? আন্দোলন যারা বুঝতে পারছো না এই ভিডিওতে, এর আগের ভিডিওটা দেখে নাও, আন্দোলন সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার ধারণা চলে আসবে। এবারে আমার বলার কথা হচ্ছে, এই যে স্থির আর নিয়মিত, এই দুটো শব্দ সম্পর্কে আমরা জানবো। স্থির, স্থির ও নিয়মিত। দেখো, নিয়মিত কথার অর্থ হচ্ছে লাগাতার, কন্টিনিউয়াস, ওকে, কন্টিনিউ জিনিসটি চলতে থাকবে, আর এটা পুরোপুরি স্থির থাকবে, ওকে। এই স্থিরটা কেমন আর নিয়মিতটা কেমন, এই শব্দটির মানেটা আমরা বুঝবো। না দিয়ে খুবই গুরুত্বপূর্ণ এই সব জিনিসগুলো বোঝা। আমরা এগুলোকে স্কিপ করে যাই, অ্যাকচুয়ালি এগুলো স্কিপ করা একেবারে উচিত নয়। এগুলোকে এড়িয়ে চললে হবেই না, আগে কোনো জিনিস বুঝতে পারবে না তাহলে। তো দেখো, আমার বলার অর্থ যে আমি তোমাদেরকে আগের একটা ভিডিওতে বুঝিয়েছিলাম যে প্রতি সেকেন্ডে আমি 3টি সেকেন্ড এখানে তৈরি করছি, ওকে। তোমরা এখানে দেখতে পাবে 3টি অথবা 4, ওকে। আমি এখানে প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, হ্যাঁ, আর এখানে করো তৃতীয় সেকেন্ড, আর এখানে চতুর্থ সেকেন্ড, ওকে, বোঝা গেল? তো আমার এখানে একটু আমরা বুঝে নিই। দেখো, আমার প্রত্যেক সেকেন্ডে যখন 240 বার আন্দোলন হয়, তাহলে আমার কোন ধ্বনি তৈরি হয়? আমি বলেছিলাম আন্দোলন সংখ্যার সময় 240 বার যখন আন্দোলিত হবে, তখন আমাদের ন্যাচারাল সাকে আমরা শুনতে পাবো, সায়ের যে ধ্বনিটি, ওকে। এবারে ধরা যাক আমি এই তানপুরাতে আঘাত করলাম, ওকে, মাঝখানে যে আমাদের ষড়স্তারটি আছে, ওকে। তো আমি এমনভাবে আঘাত করলাম, একটা সেকেন্ডে তো সে কম্পন হলো, ওকে। আমি এইভাবে কম্পনটাকে দেখাচ্ছি, তোমরা আবার এইভাবে কম্পনটাও নিতে পারো, ঠিক আছে? তো একটা সেকেন্ডে 240 বার কম্পন হলো, পরবর্তী সেকেন্ডেও 240 বার হলো, এখানেও 240 হলো, হ্যাঁ। তাহলে আমরা এটা কি দেখলাম, যে আমাদের প্রথম সেকেন্ডেও 240 হয়েছিল, আর দ্বিতীয় সেকেন্ডেও 240 হয়েছিল। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? প্রথম, দ্বিতীয়, হ্যাঁ, এভাবে তৃতীয়টাতেও হলো, চতুর্থতেও হলো। তো অর্থাৎ এই যে প্রত্যেকটি সেকেন্ডে আমরা দেখব 240, আবার এটাতেও 240, আবার এটাতেও 240 হচ্ছে। তার মানে আন্দোলনটি আমার স্থির আছে, বোঝা গেল? প্রত্যেকটি সেকেন্ডে 240 করে হচ্ছে, তার মানে আমার আন্দোলনটি স্থির আছে। এবারে দেখা যাক, 240 তো হলো, কিন্তু একটা সেকেন্ড হয়ে থেমে গেল, বোঝা গেল? তাহলে এটা কিন্তু নিয়মিত হলো না। এটা আওয়াজটা কেমন পাবো জানো? যদি আমরা এভাবে কন্টিনিউ এটা প্রত্যেক সেকেন্ডে 240 করে লাগাতার একদম সামনে পর্যন্ত বাড়তে থাকে, 1 মিনিট 2 মিনিট চলতে থাকে, তাহলে এটাই হবে আমাদের নিয়মিত, বোঝা গেল? প্রত্যেক সেকেন্ডে 240 বার হওয়া স্থির। অস্থির কাকে বলবো আমরা? ধরা যাক অস্থির আমরা কাকে বলবো? ধরা গেল যে আমরা এখানে আমাদের 240 তো হলো প্রথম সেকেন্ডে, আমি এখানে একটু মুছে দিচ্ছি, প্রথম সেকেন্ডে 240 হলো, কিন্তু দ্বিতীয় সেকেন্ডে 270 হয়ে গেল, আবার তৃতীয় সেকেন্ডে 360 হয়ে গেল। তাহলে আন্দোলন কি? আমাদের যে ধ্বনিটি উৎপন্ন হবে কম্পনের ফলে, ওটাকে একটাই ধ্বনি শুনতে পাবো, অর্থাৎ সা কি শুনতে পাবো না? সা মোটেই শুনতে পাবো না। কেন? 240 হলে তো আমরা সা শুনতে পাচ্ছি, সঙ্গে সঙ্গে রে শুনতে পারবো। ধ্বনিটা কেমন হবে?
এইভাবে শুনতে পাবো। বোঝা গেল? তাহলে নিয়মিত অর্থাৎ হচ্ছে আমার লাগাতার ওই একই রকম কম্পনটা হওয়া উচিত। অর্থাৎ যদি আমার সেকেন্ডে 240 বার হয়ে থাকে, তাহলে প্রত্যেকটা সেকেন্ডে লাগাতার 240 বারই হবে। বোঝা গেল? আবার যদি আমার 270 হয়ে থাকে, তাহলে প্রত্যেকটা সেকেন্ডে লাগাতার 270 বারই হবে। তবে ওটা স্থির হবে আর নিয়মিত হবে। আশা করি এটা তোমাদেরকে বোঝাতে পারলাম। পরিভাষার মানে সংজ্ঞার ব্যাপারে ওটাই বলছে যে স্থির ও নিয়মিত আন্দোলনের ফলে, বোঝা গেল? স্থির ও নিয়মিত আন্দোলনের ফলে সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম ধ্বনি, বোঝা গেল? ওই যে ব্যাপারটা বোঝাচ্ছিলাম, আমরা একটা আঘাত করলাম, এত বড় একটা ধ্বনি তৈরি হলো, হ্যাঁ, এখান থেকে যে লাস্টে একদম এরকম করতে করতে একদম ছোট ধ্বনি একটি পড়ে থাকবে, ওইটাকে আমরা কি বলবো? নাদ। ঠিক আছে? এই ধ্বনিটা কেমন হওয়া উচিত? কোন কম্পনের দ্বারা তৈরি হওয়া উচিত? স্থির আর নিয়মিত। বোঝা গেল? স্থির আর নিয়মিতর ফলে এই ধ্বনিটি তৈরি হবে। আর সেটা সঙ্গীতের উপযোগী হবে। দেখো, যখনই আমাদের কম্পনটা স্থির ও নিয়মিত হবে, যখনই আমাদের কম্পনটি স্থির ও নিয়মিত হবে, সেটা অবশ্যই সঙ্গীত উপযোগী হবে। আর যখন স্থির আর অনিয়মিত হবে আন্দোলনটি, তখন কিন্তু সঙ্গীত উপযোগী হবে না। এটা বোঝার ব্যাপার আছে। বোঝা গেল? চলো, সঙ্গীত রত্নাকর গ্রন্থে নাচ সম্পর্কে অনেক কিছু বলা আছে। এখানে দুটো জিনিস আমরা জানবো। যেহেতু সঙ্গীত রত্নাকর সারঙ্গদেব আমাদের কি বলেছেন, যে নকার আর দকার, যেটি আমি প্রথমেই বলছিলাম, নকার এইটা প্রশ্ন থেকে আসতে পারে, সেজন্য আমি এটা দিয়ে দিয়েছি। আর দকার, নকার কথার অর্থ দেখো, এই ন আর দ, ন মানে না আর দ মানে হচ্ছে দ। ঠিক আছে? নাদ। এই নকার আর দকার, ইনি নকার আর দকার দুটি শব্দ ব্যবহার করেছেন। ইনি বলছেন নকার কথার অর্থ হচ্ছে প্রাণবায়ু, প্রাণবায়ু, আর দকার কথার অর্থ হচ্ছে অগ্নি, অগ্নি। বোঝা গেল? এই দুটোর সংযোগে কি তৈরি হয়েছে আমাদের? নাদ। বোঝা গেল? নাদ কিভাবে? নকার আর দকার, অর্থাৎ নকার হচ্ছে প্রাণবায়ু, সেই একই জিনিস, আর দকার। ইনি একজন আয়ুর্বেদিক শাস্ত্রী ছিলেন, মানে আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন। ইনি নাদ সম্পর্কে আরও অনেক কিছু বলেছেন। নাদ কিভাবে উৎপন্ন হয়, নাদ উৎপন্ন হওয়ার মনের ইচ্ছার সাথে কি কি মানে সম্পর্ক আছে। আবার নারীকে নিয়েও তিনি অনেক কিছু বলেছেন। আমাদের যে 22টি নারী আছে দেহের মধ্যে, ওগুলো নিয়েও কথা বলেছেন। বোঝা গেল? চলো, তো ব্যাপারটি হচ্ছে এই, সারঙ্গদেব এইটুকুনি জানাটাই দরকার, যে নকার আর দকার, নকার অর্থাৎ হচ্ছে প্রাণবায়ু। প্রশ্ন আসতে পারে, নকার শব্দের অর্থ কী? দকার শব্দের অর্থ কী? প্রশ্ন আসতেই পারে। নকার শব্দের অর্থ হচ্ছে প্রাণবায়ু, দকার হচ্ছে অগ্নি। এই প্রাণবায়ু আমাদের এটা দেহের ব্যাপার পুরোপুরি। বললাম না, উনি আয়ুর্বেদিক শাস্ত্রী ছিলেন, তো উনি এইভাবেই দিয়েছেন ডেফিনিশন। চলো, এবার একটু দেখে নিব প্রকার। নাদের প্রকার। নাদ কয় প্রকারের? দেখো, নাদ মূলত আমাদের দুই প্রকারের। নাদ হচ্ছে দুই প্রকারের, এক হচ্ছে আহত নাদ, আর দুই হচ্ছে অনাহত নাদ। আহত আর অনাহত, এই দুটি শব্দটাকে ধ্যান দাও তোমরা, আহত আর অনাহত। আহতর কথা এমনি আমরা আঘাত বুঝতে পারছি না, আঘাত, আহত। আর অনাহততে কি বুঝতে পারছি? আঘাত ছাড়া, তাই না? আঘাত ছাড়া। তো যেই নাদটি আঘাত দ্বারা উৎপন্ন হয়, তাকে বলবো আহত নাদ। আর যে নাদটি আঘাত ছাড়া উৎপন্ন হয়, তাকে বলবো অনাহত নাদ। ঠিক আছে? আঘাত দ্বারা, এই আঘাত দ্বারা যে আহত, এখান থেকে প্রশ্ন আছে আহত নাদ কয় প্রকারের? বোঝা গেল? সরি, এখান থেকে প্রশ্ন আছে যে নাদ কয় প্রকারের। প্রত্যেক কোশ্চেন এক্সামে থাকে, এটা তো থাকতেই পারে, এতটাই ইম্পর্টেন্ট। তাহলে আমরা বলবো নাদ কয় প্রকারের? দু প্রকারের, আহত নাদ আর অনাহত নাদ। আহত কথার অর্থ হচ্ছে, আহত হচ্ছে আঘাতের দ্বারা যে নাদ তৈরি হয়, আর অনাহত হচ্ছে আঘাত ছাড়া যে নাদ তৈরি হয়। এবার দেখে নেব আহত নাদ আঘাত দ্বারা, যেমন আমরা দেখতে পারি
যে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট থেকে আমাদের যে নাদগুলো তৈরি হচ্ছে, দেখো এখানে একটা স্টিক দ্বারা ড্রামে আঘাত করা হচ্ছে, তো তার ফলে কি তৈরি হচ্ছে, এখানে ধ্বনি তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে তোমরা বুঝতে পারবে এখানে আমরা দেওয়া আছে না আঘাত, এই আঘাতের ফলে কোন বাদ্যযন্ত্রতে আঘাত করলে আমরা নাদটি তৈরি পাবো। এখানে আমরা দিতে পারি তবলা, সিতার, সরোদ, এভাবে আমরা দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, ঘর্ষণের ফলে কি হবে, আমি যদি বলি ঘর্ষণের ফলে কোন কোন বাদ্যযন্ত্র হবে। ঘর্ষণের ফলে তোমরা দেখো ভায়োলিন, হ্যাঁ, আমাদের এসরাজ, অর্থাৎ দেখবে গজের দ্বারা যেগুলো আমরা বাজাই, ঘষে ঘষে বাজানো হয়, বুঝতে পেরেছ। তবলা হচ্ছে আঘাত করি, সিতারও আঘাত করি, আর ভায়োলিন আর সিতারে কি করে আমরা ঘষি ঘষে বাজাই না, অর্থাৎ যেটা গজ হয়, গজের দ্বারা যেটা বাজায়। এবারে বায়ুর দ্বারা আসো, বায়ুর দ্বারা কি, যেমন বাঁশি, সানাই, তাই না, বিসমিল্লাহ খাঁ, সেহনাই। আর বাঁশি তোমাদেরকে হরি প্রসাদ চৌরাশিয়া, এখনকার বিখ্যাত বাদক। চলো, তো হয়ে গেল, আমরা আহত নাদ সম্পর্কে বুঝে গেলাম। এবারে হচ্ছে আসি অনাহত নাদ। দেখো, অনাহত নাদ এটা কিন্তু আঘাত দ্বারা উৎপন্ন হয় না, এটা হচ্ছে মুনি ঋষিদের ধ্যানের মাধ্যমে উৎপন্ন হয়। মুক্তি লাভের জন্য তারা যে ধ্যান করেন, হ্যাঁ, তাদের শরীরের মধ্যেই যে সমস্ত চক্র আছে, হ্যাঁ, ওই যে চক্রের থেকেই, ওখান থেকেই নাদটি তৈরি হয়। এই নাদটি কানে শুনতে পাওয়া যায় না, বুঝতে পেরেছ। এই অনাহত নাদটি কানে শোনা যায় না, ওটা শুধুমাত্র মুক্তি লাভের জন্য। এই 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 লাইনটা, এটা মনে রাখবে, এই লাইনটা, এটা মুক্তি লাভের জন্য হয়, আর স্বয়ংক্রিয়ভাবে উৎপন্ন হয়, অর্থাৎ নিজে থেকেই উৎপন্ন হয় সাধনার মাধ্যমে, হ্যাঁ, মুনি ঋষিদের ধ্যানে সাধনার মাধ্যমে এটি উৎপন্ন হয়, এটাকে শোনা যায় না। শুধুমাত্র মুনি ঋষিদের মুক্তি লাভের জন্য তারা যে সাধনা করেন, তাদের কঠিন সাধনার মাধ্যমে এটা কিন্তু ওনারা পেয়ে থাকেন। চলো, নাদ দুই প্রকারের, এক হচ্ছে আহত নাদ, অনাহত নাদ। এবারে আহত নাদও দুই প্রকারের। নাদ আমাদের কয় প্রকার ছিল, দু প্রকারের ছিল। কি, আহত আর অনাহত। আহত হচ্ছে আঘাতের দ্বারা উৎপন্ন হয়, অনাহত হচ্ছে আঘাত ছাড়া উৎপন্ন হয়। বোঝা গেল। এই আহত আবার দুই প্রকারের, যার প্রকার এখানে দিয়েছি, সঙ্গীত উপযোগী আর সঙ্গীত অনুপযোগী। দেখো, তোমাদের সেই আন্দোলনের সাথেই যুক্ত। যখন আমাদের আন্দোলনটি নিয়মিত আর স্থির হবে, তখনই কিন্তু আমাদের সঙ্গীত উপযোগী নাদ তৈরি হবে। আর যখন আন্দোলনটি অস্থির হবে আর অনিয়মিত হবে, আন্দোলনটি কি হবে, অস্থির আর অনিয়মিত। যেমন দেখো, থালা বাটি থেকে যে ধ্বনি বেরোয়, এখানে একটা কি বলে ওটাকে, টিন বাজিয়ে যে ধ্বনি তৈরি হয়, এগুলো অনিয়মিত আর অস্থির। যেমন সেকেন্ডে 240 বার, আমি 60 আর শুধু উদাহরণ নিচ্ছি, হয় না। এ সেকেন্ডে 240ও হচ্ছে, কখন 270 বেড়ে যাচ্ছে, কখন 360 হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। আর আমাদের বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে যে ধ্বনিটি বেরোয়, সেটা স্থির আর নিয়মিত হয়, আর সেটাকে সঙ্গীত উপযোগিতা না হয়। স্থির নিয়মিত হলে তো শুনতে ভালো লাগবে না, মধুর লাগবে। আর অস্থির অনিয়মিত হলে ওটা শুনতে কর্কশ লাগবে। বোঝা গেল। তাহলে নাদ আমাদের দুই প্রকার, এক হচ্ছে আহত, অনাহত। আবার আহত নাদও দুই প্রকারের, যেটি হচ্ছে সঙ্গীত উপযোগী আর সঙ্গীত অনুপযোগী। বোঝা গেল। এখানে খুব বড় একটা রকেট সায়েন্স নেই। নাদ যদি উপরে বুঝে গিয়ে থাকো, তাহলে এটা বোঝার কোনো বড় ব্যাপার নেই। চলো, নেক্সট দেখবো আমরা। বৃহদ্দর্শী গ্রন্থে ভরতমুনি একটি শ্লোক দিয়েছেন, ন নাদেন বিনা গীত, ন নাদেন বিনা স্বর, ন নাদেন বিনা নৃত্য, তস্মান নদাত্মক জগৎ। অর্থাৎ
অর্থাৎ হচ্ছে ন নাদেন বিনা গীত, অর্থাৎ নাদ ছাড়া কোনো গীত হয় না। আরে ধ্বনি থাকবে না তো গান কোথা থেকে হবে? হয় না। হ্যাঁ, নাদ ছাড়া কোনো স্বর তৈরি হবে না, হবে না। স্বর হলে তো তবে না গীত হবে। নাচ ছাড়া কোনো নৃত্য হবে না, নৃত্য হবে না। হ্যাঁ, পুরা জগৎ, আমাদের সম্পূর্ণ জগৎ নাদময়ী, নাদময়ী, হিন্দিতে বলে নাদময়ী ব্রহ্মাণ্ড। বোঝা গেল? নাদময়ী ব্রহ্মাণ্ড, নাদময়ী ব্রহ্মাণ্ড, বোঝা গেল? অর্থাৎ এখানে তোমরা দেখো, এ পুরো সংসারে আমাদের শুধু ধ্বনি আর ধ্বনি, বড় ধ্বনি, ছোট ধ্বনি, ছোট ধ্বনি, বড় ধ্বনি, এরকম ধ্বনি আছে। সব কিছুতে তুমি ধ্বনি শুনতে পাবে, বোঝা গেল? তাই না? এর মধ্যে যে ছোট ছোট ধ্বনি আছে, এর মধ্যে যে ছোট ছোট ধ্বনিগুলোকে সূক্ষ্ম সূক্ষ্ম ধ্বনি, তাকে আমরা কি বলছি? নাদ। আবার সঙ্গীত উপযোগী নাদ সেগুলো হবে যেটা স্থির আর নিয়মিত হবে, বোঝা গেল? কিছু আছে সঙ্গীত অনুপযোগী আর কিছু আছে সঙ্গীত উপযোগী। হ্যাঁ, চলো নেক্সট দেখব। এইখানে শ্লোকটি শুধু মনে রাখবে যে এই শ্লোকটি কে দিয়েছেন। হ্যাঁ, এই শ্লোকটি ন নাদেন বিনা গীত বৃহদ্দর্শী গ্রন্থে ভরত মুনিজি দিয়েছেন, বোঝা গেল? এবার চলো নেক্সট দেখি। বৃহদ্দর্শী গ্রন্থে নাদের ভেদ 5টি বলা আছে। আচ্ছা, এইখানে একটা ব্যাপার তোমাদের বোঝার আছে। নাদের ভেদ আমরা কিছুক্ষণ আগে পড়লাম না? নাদের প্রকার, নাদের প্রকার কি পড়লাম? নাদ কয় প্রকারের? 2 প্রকার পড়লাম না? আহত আর অনাহত, আহত আর অনাহত, 2 প্রকারের আমরা পড়লাম। নাদের প্রকার আমরা কিছুক্ষণ আমরা কি বললাম? নাদের প্রকার। এবারে আমরা পড়ছি, বুঝলাম এই যে ভরত মুনি দিয়েছেন নাদের ভেদ। এই ভেদ আর প্রকারটা অর্থ কি, আমি এটাই বোঝাতে চাইছি। এবারে পড়ব নাদের ভেদ, বোঝা গেল? দেখো, এই নাদের ভেদটা কি? প্রকার আর ভেদ এই দুটোর মধ্যে কিছু একটা তফাৎ আছে কি নেই? এটাই অনেকেই বোঝে না। দেখো, প্রকার কথার অর্থ হচ্ছে, প্রকার কথার অর্থ হচ্ছে শ্রেণী বিন্যাস, শ্রেণী বিন্যাস, ঠিক আছে? শ্রেণী বিন্যাস, প্রকার কথার অর্থ হচ্ছে শ্রেণী বিন্যাস, শ্রেণী বিন্যাস অথবা শ্রেণী মানে টাইপ, ঠিক আছে? বোঝা গেল? প্রকার কথার অর্থ হচ্ছে হ্যাঁ শ্রেণী বিন্যাস অথবা টাইপ। যেমন ধরো আমি বলবো ভাষা কয় প্রকারে, ভাষা কয় প্রকারে? আমি বলবো 2 প্রকারের, সাধু আর চলিত। কয় প্রকারের? সাধু আর চলিত। এবারে আসি ভেদ। ভেদ শব্দটির অর্থ হচ্ছে, দেখো, ওই যে বস্তুটির আমরা ভেদ তৈরি করছি তার গুণ অথবা বৈশিষ্ট্য, যেমন গুণ, বৈশিষ্ট্য, আর আচরণ, রং ইত্যাদি, এই সমস্ত জিনিসের আমরা যখন পার্থক্য দেখাই, পার্থক্য অথবা ফারাক বলতে পারো, তফাৎ বলতে পারো, তফাৎ, পার্থক্য, তফাৎ, ভিন্নতা আমি বলতে পারি, ভিন্নতা। ভিন্নতা দেখাই, বুঝতে পারছ? তো তখন সেটা হবে ভেদ। প্রকার হচ্ছে শ্রেণীবিন্যাস বা শ্রেণী অর্থাৎ টাইপ, আর ভেদ হচ্ছে যেমন ধরো কোনো বস্তুর গুণ, বৈশিষ্ট্য, আচরণের তফাৎ, ভিন্নতা অথবা পার্থক্যগুলো দেখায়। যেমন আমি বললাম ভাষা কয় প্রকারের? 2 প্রকার। আমি বলিব সাধু ভাষা আর চলিত ভাষা, বোঝা গেল? এবারে এর ভিন্নতার মধ্যে আমি বলবো ভাষার ভেদ কি? হ্যাঁ, ভাষার ভেদ মধ্যে আমরা যদি দেখব তাহলে বলবো বাংলা, এক বাংলা, হিন্দি, হ্যাঁ, ইংলিশ, উর্দু, এগুলো হচ্ছে ভাষার ভেদ। কথাটা বোঝা গেল কি নেই? ভাষার প্রকার হচ্ছে শ্রেণীবিন্যাস, মানে আমরা যখন বলছি নাদের প্রকার,
অর্থাৎ নাদ দুই প্রকারের আমাদের, আহত অনাহত। নাদের ভেদ অর্থাৎ এই যে গুণ, বৈশিষ্ট্য, আচরণ, এই সমস্ত জিনিস দিয়ে তার যে পার্থক্যটা, একে অপরের সাথে একটা পার্থক্য আছে, সেটাকে বলছে ভেদ। বোঝা গেল? তো এখানে ভরত মুনিজি 5টি ভেদ বলেছেন। কি কি 5টি ভেদ? প্রথম হচ্ছে অতি সূক্ষ্মনাদ, তারপরে সূক্ষ্মনাদ, ব্যক্তনাদ, অব্যক্তনাদ, কৃত্রিম নাদ। বোঝা গেল? সূক্ষ্ম, অতি সূক্ষ্ম, ব্যক্ত, অব্যক্ত, কৃত্রিম। আবার তাদের উৎপত্তি স্থানও বলেছেন। অতি সূক্ষ্ম যে নাদ সেটা নাভিকমল থেকে, সূক্ষ্মনাদ হৃদয় থেকে, ব্যক্তনাদ কণ্ঠ থেকে, অব্যক্ত তালু থেকে, আর কৃত্রিম মুখ থেকে। বোঝা গেল? তুমি দেখো মুখ থেকে, আরে যদি বুঝতে পারছো না তাহলে একটু এইখান থেকে বুঝে নাও। এইখান থেকে আমরা মুখের যারা যে কথাবার্তাগুলো বলি ওগুলো পুরো কৃত্রিম। মুখ থেকে যে ধ্বনিটি তৈরি হয়, হ্যাঁ, মুখ থেকে যে ধ্বনিটি তৈরি হয় সেই ধ্বনিটি হচ্ছে কৃত্রিম ধ্বনি। আমরা এটাকে আর্টিফিশিয়ালি তৈরি করছি। বোঝা গেছে? আমরা যেমন খুশি সেই ধ্বনিটাকে শব্দে রূপান্তরিত করতে পারি, কৃত্রিম। আর তালু থেকেও তৈরি হয়, কণ্ঠ থেকেও তৈরি হয়। তোমরা বর্ণতে পড়োনি? তাহলে যদি জিজ্ঞাসা করে নাদের ভেদ কয়টি, তাহলে আমাদেরকে বলতে হবে 5টি। আবার যদি বিভিন্ন গ্রন্থকারের মতে কিন্তু অনেক রকমের আছে। আমাদের নর্মালি যদি বলে নাদের ভেদ তাহলে 5টি বলতে হবে। আর যদি গ্রন্থকার বা গ্রন্থর উল্লেখ করে দেয় তাহলে কিন্তু নির্দিষ্ট গ্রন্থ অনুযায়ী তোমাদেরকে বলতে হবে। বোঝা গেল? এবার চলো, সঙ্গীত মকরন্দকর গ্রন্থে নাদের যে ভেদ দেওয়া আছে, 5টি ভেদ দেওয়া আছে সেখানে। আর সেই 5টি ভেদকে পঞ্চমহাবাদ্য বলা হয়। হ্যাঁ, কারণ কি না, বাদ্যযন্ত্রের আধারে, বাদ্যযন্ত্রের ধ্বনির আধারে উনি নাদের ভেদ বলেছেন। আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বোঝাচ্ছিলাম না যে এই যে ভেদ শব্দটির অর্থ কি? বলেছিলাম না যে তার সেই মানে বস্তুর বা সেই জিনিসের আচরণ এবং তার বৈশিষ্ট্য দেখে আলাদা করা। তো এই যে বাদ্যযন্ত্রের ধ্বনি, বিভিন্ন বাদ্যযন্ত্রের বিভিন্ন রকম ধ্বনি উৎপন্ন হয়, তো তার আধারে তাকে আলাদা করা হয়েছে। তার আধারে তাকে আলাদা করা হয়েছে। বোঝা গেল? তো চলো, ইনি সঙ্গীত মকরন্দকার নারদ মুনি নাদের ভেদ 5টি বলেছেন, যাকে উনি বলেন পঞ্চমহাবাদ্য। তোমাকে যদি প্রশ্ন আসে পঞ্চমহাবাদ্য কি, তাহলে পঞ্চমহাবাদ্য হচ্ছে নাদের ভেদ। বোঝা গেল? নাদের ভেদ। পঞ্চমহাবাদ্যের মধ্যে উনি কি কি বলেছেন? প্রথম হচ্ছে নখজ, বায়ুজ, চর্মজ, লৌহজ আর শরীরজ। অর্থাৎ নখজ কথার অর্থ হচ্ছে নখ দিয়ে যে বাদ্যযন্ত্র বাজানো হয়, সেটা নখজ হয়ে গেল। অর্থাৎ বিভিন্ন তোমরা তন্ত্রী বাদ্য বিভিন্ন দেখবে, যেমন সিতার, গিটার, সরোদ, হ্যাঁ, এগুলো কিন্তু নখ দিয়ে বাজানো যায়। হ্যাঁ, নখ দিয়ে বাজানো যায়। এরপরে বায়ু দ্বারা যে বাদ্যযন্ত্র, যেমন বাঁশি, সানাই, হ্যাঁ, এগুলোকে কোন বাদ্য শ্রেণীতে রাখা হয়েছে গো? হ্যাঁ, আমাদের বাদ্যযন্ত্রকে তন্ত্রী বাদ্য, সুশির বাদ্য, অবনদ্ধ বাদ্য আর ঘন বাদ্য। হ্যাঁ, তো এখানে সাইডে আমি ওগুলোও লিখে দিয়েছি। তো বায়ু দ্বারা হচ্ছে বাঁশজ, চর্মজ যেমন হচ্ছে তবলা, পাখওয়াজ আর মৃদঙ্গ। লৌহজ হচ্ছে আমাদের করতাল, নূপুর, লোহা থেকে যেসব মেটালযুক্ত যে তৈরি হয়। আর শরীরজ হচ্ছে আমাদের কণ্ঠবীণা, অর্থাৎ গাত্রবীণা। কণ্ঠকে আমাদের গাত্রবীণা বলা হয়, মনে রাখবে সবাই, গাত্রবীণা বলা হয়। কণ্ঠকে আমাদের গাত্রবীণা বলা হয়। বোঝা গেল? চলো, তাহলে সঙ্গীত মকরন্দকার নারদ মুনি আমাদের নাদের ভেদ কটি বলেছেন? 5টি বলেছেন। কি কি? নখজ, বায়ুজ, চর্মজ, লৌহজ, শরীরজ। এগুলো মুখস্থ করে নেবে, ঠিক আছে? হ্যাঁ, চলো এবারে বিভিন্ন সঙ্গীতজ্ঞের মধ্যে আমি এখানে আর আলাদা করে দেখাচ্ছি না, একটা চার্ট তৈরি করে
আমি চার্ট তৈরি করে ওর মধ্যেই আমি দিয়ে দিয়েছি। 5টি ভেদ বলেছিলেন এবং ওই 5টির উৎপত্তি স্থানও বলেছেন। কি কি? নাভি থেকে, হৃদয় থেকে, কণ্ঠ থেকে, তালু থেকে আর মুখ থেকে, তাই না? পাণিনি শিক্ষাতে তিনি বলেছেন হৃদয়, কণ্ঠ, মূর্ধা, জিহ্বা, দন্ত, নাসিকা, হস্ত, তালু এগুলো মুখস্থ রাখবে। আর দামোদরজি সঙ্গীত দর্পণ গ্রন্থে তল, নভ, অপ, বিগত আর পূর্ণ এই জায়গা থেকে বলেছেন। এই কঠিন প্রাচীন সংস্কৃত ভাষায়। সারঙ্গদেব সঙ্গীত রত্নাকর গ্রন্থে কী কী বলেছেন? সূক্ষ্ম, অতি সূক্ষ্ম, পুষ্ট, অপুষ্ট আর কৃত্রিম। নারদ মুনি আমাদের সঙ্গীত মকরন্দকর গ্রন্থে কি বলেছেন? নখজ, বায়ুজ, চর্মজ, লৌহজ, শৈলজ কিছুক্ষণ আগে আমরা পড়লাম। আর মতঙ্গ মুনি তার বৃহদ্দশী গ্রন্থে কি বলেছেন? সূক্ষ্ম, অতি সূক্ষ্ম, ব্যক্ত, অব্যক্ত, কৃত্রিম। বোঝা গেল? সূক্ষ্ম, অতি সূক্ষ্ম, ব্যক্ত আর কৃত্রিম। এবারে চলো, খুব ইম্পর্ট্যান্ট জিনিস যেগুলো আমরা এবারে একটু জেনে নেব। যেমন একটা স্টার আকারে আমরা লিখে নেব। দেখো এখানে দেখবো আহত নাদ। আহত নাদ, দেখো আহত নাদকে ব্যক্ত নাদও বলা হয়। ব্যক্ত নাদও বলা হয়, আবার পুষ্ট নাদও বলা হয়। পুষ্টনাদ। আচ্ছা, ব্যক্ত আর পুষ্টর কথার অর্থ হচ্ছে, ব্যক্ত মানে যেই নাদটি আমরা বোঝাতে পারবো। বোঝাতে পারবো, বোঝা গেল? যে নাদটি আমরা বোঝাতে পারবো। অর্থাৎ দেখো আমরা ধ্বনিটি শুনতে পাচ্ছি বলে তো বুঝতে পারছি ধ্বনিটি। ধরুন হারমোনিয়াম বাজালাম, তাহলে ধ্বনিটি যখন শুনবো আমরা বুঝে যাবো এটা হারমোনিয়ামের ধ্বনি। কিন্তু অনাহত নাদ যেটাকে আমরা শুনতেই পাই না, তো তাকে কি ব্যক্ত করব? সেটা অব্যক্ত। অব্যক্ত নাদ। আহত নাদকে আমরা কি বলছি? ব্যক্তনাদ বা পুষ্টনাদ। আর অব্যক্ত অথবা অপুষ্ট, অপুষ্ট। হ্যাঁ, এটা মনে রাখবে তোমরা। আহত নাদকে ব্যক্তনাদ বা পুষ্টনাদ, অনাহত নাদকে অব্যক্তনাদ বা অপুষ্টনাদ। আর একটি জিনিস আমি ইম্পর্ট্যান্ট একটু করিয়ে দিই, লাস্ট করিয়ে দিচ্ছি। এটি হচ্ছে, দেখো সারঙ্গদেব তার মতে, সারঙ্গদেব এর মতে তিনি নাদের আরেকটি ভেদ বলেছেন। নাদের ভেদ বলেছেন। নাদের ভেদ কি বলেছেন? কি আধারে নাদের ভেদ বলেছেন? দেখো গায়ন দৃষ্টিতে, গায়ন দৃষ্টিতে, গায়ন দৃষ্টিতে তিনি নাদের ভেদ বলেছেন তিনটি। কি কি? এক হচ্ছে মন্দ্র, দুই হচ্ছে মধ্য, তিন হচ্ছে তার। আরও আমাদের অনেক কিছু আছে, পার্শ্বদেব কি বলেছেন, অনেক কিছু আছে। তো সেগুলো আমরা অত ডিপে যাওয়াটা উচিত হবে না এই পরীক্ষার জন্য, ঠিক আছে? এবারে আমরা একদম লাস্ট দেখব নাদের তিনটি বৈশিষ্ট্য। দেখো নাদের বৈশিষ্ট্য হচ্ছে তিনটি। তারতা, দ্বিতীয় হচ্ছে তীব্রতা, তৃতীয় হচ্ছে নাদের জাতি। তারতা কি, তারতাটা কি, তীব্রতাটা কি, আর নাদের জাতিটা কি, পুরো মানে বৈজ্ঞানিক সম্মতভাবে এগুলো বুঝতে হবে। এক ধরনের সায়েন্স এগুলো। তো এটা আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখব। পরবর্তীতে আমরা নাদের তিনটি বৈশিষ্ট্য সম্পর্কে দেখব। তোমরা ভালো করে আমি যতটা এতক্ষণ বোঝালাম, হ্যাঁ, নাদ সম্পর্কে একদম সুন্দরভাবে এই জিনিসগুলো মাথায় বসিয়ে নাও। বারবার ভিডিওটি দেখো, একবার না বুঝতে পারলে দ্বিতীয়বার দেখো। চলো সুন্দর করে তোমরা পড়াশোনা করো, এবং কোথাও যদি বোঝার অসুবিধা হয় তাহলে আমাকে বলতে পারো, এবং আর কোন কোন টপিকের উপর আমি তোমাদেরকে হেল্প করতে পারি, হ্যাঁ,
তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8100215673। ঠিক আছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো যে কোথায় সমস্যা হচ্ছে, আমি সেই সমস্ত টপিকের উপর ভিডিও বানিয়ে দেবো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। রাধে রাধে।